আলোচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক উপদেষ্টা, তার যে এপিএস ছিলেন মোয়াজ্জেম কাণ্ড আমরা সবাই জানি। শত শত কোটি টাকা তুষ্টপাত করার অভিযোগ তার বিরুদ্ধে। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে এবং সেই অনুসন্ধানের কোনো কুলকিনারা আমরা খুঁজে পাচ্ছি না, কোনো খবরও পাচ্ছি না। একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না যে দুদক আদৌ এটা নিয়ে অনুসন্ধান করছে কি করছে না। আমরা গতকালকেই দেখলাম যে একটি অনলাইন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে এইসব ব্যাপারে দুদক এইসব ব্যাপারে অনুসন্ধান করার ব্যাপারে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এপিএস, এই ব্যাপারগুলোতে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাইয়ের ব্যাপারে প্রচুর অভিযোগ শোনা গেছে, কিন্তু কোনো ব্যাপারেই দুদক তেমন একটা উৎসাহ দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না? অন্যদের বেলায় অনেক বেশি উৎসাহ দেখাচ্ছে, কিন্তু এই ব্যাপারে দেখাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে আমরা প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে বলতে শুনেছি যে দুদকের কাছে আপনারা এভিডেন্স দেন, দুদকের কাছে পারফেক্ট এভিডেন্স দেন, তাহলে তো দুদক কাজ করবে। অথচ অন্য কোনো ক্ষেত্রে যখন কাজ করছে, দুদককে, কোনো পাবলিককে যেয়ে দুদকের হাতে এভিডেন্স তুলে দিতে হচ্ছে না, দুদক স্বতঃপ্রণোদিত হয়েই কাজ করছে। কিন্তু সরকারের উপদেষ্টা কিংবা উপদেষ্টাদের এপিএস কাণ্ডের ব্যাপারে দুদক আদতে কী করছে, কোন অভিযান চালাচ্ছে, এই ব্যাপারটা যখন ধোঁয়াশার মধ্যে, তখন একটা চাঞ্চল্যকর খবর আজকে সামনে এসেছে। সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই আলোচিত 350 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার খবর যেটা বেরিয়েছিল, সেই মোয়াজ্জেম, তাকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। অর্থাৎ বিদেশে যাওয়ার অনুমতি তিনি পাননি। তিনি কি দেশ ছেড়ে চলে যেতে চাইছিলেন? নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচনের পরে সরকার পরিবর্তন হলে বিপদে পড়তে হতে পারে, সেই কারণেই কি দেশ ছাড়তে চাইছিলেন? কি খবর আসলো, গণমাধ্যম কি বলছে, কেন তাকে তার বিরুদ্ধে যেহেতু মামলা মোকদ্দমা নেই, তাকে কেন যেতে দেয়া হবে না দেশের বাইরে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিদেশে যেতে চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক যে এপিএস মোয়াজ্জেম, যাকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই মোয়াজ্জেমকে বিদেশে যেতে দেয়া হয়নি। কোথায় যেতে চেয়েছিলেন, কেন যেতে চেয়েছিলেন, চলুন একটু জেনে দেখি। ইত্তেফাক বলছে তার শিরোনামে, থাইল্যান্ড যেতে চান আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি। থাইল্যান্ডে যাওয়ার অনুমতি তিনি পাননি। তিনি কি থাইল্যান্ডে একেবারেই চলে যেতে চেয়েছিলেন? একটা সেফ এক্সিট নিতে চেয়েছিলেন তিনি? কি বলছে গণমাধ্যম, চলুন একটু জানি। গণমাধ্যম বলছে, চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নাকচ হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক সময়ের সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের। অর্থাৎ চিকিৎসার জন্য তার থাইল্যান্ডে যাওয়ার দরকার। কদিন আগেই তিনি ছাত্র ছিলেন, ছাত্রত্ব শেষ হওয়া 1 বছর 1.5 বছরও হয়নি, তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন থাইল্যান্ডে। অনেক বড় কোনো রোগ হয়েছে, এরকম রোগ যে মরণ ব্যাধি, যেটা থাইল্যান্ডে ছাড়া চিকিৎসা করা সম্ভব নয়। আর থাইল্যান্ডে চিকিৎসার ব্যয়ই বা কোত্থেকে আসবে সদ্য ছাত্রত্ব শেষ করা একজন তরুণের? সেই প্রশ্নটা যদি কেউ করে বসেন, তাহলে কি তার অপরাধ হবে? কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে যে মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আবেদনটি খারিজ করেন। মোয়াজ্জেমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রায়হান। অর্থাৎ আদালতে আবেদন করেছিলেন তিনি বাইরে যাওয়ার জন্য। শুনানিতে আইনজীবী দাবি করেন, মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে যুক্ত নন। তিনি পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান, সেখান থেকে তরল নির্গত হচ্ছে, এমন অবস্থায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া প্রয়োজন। এজন্য 15 ফেব্রুয়ারি একটি চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত আছে বলে আদালতকে জানানো হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেছেন। বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার যে আদালত এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএসকে দেশের বাইরে যেতে দিলেন না। তার মানে আদালত স্বাধীনভাবেই কাজ করছে বোধহয়।
প্রসঙ্গত জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর নিজের বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেম হোসেনকে এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি। পরে মোয়াজ্জেমের বিরুদ্ধে উঠে এপিএস পদ থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, এই অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর গত বছরের 21 এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়, অর্থাৎ দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর 22 মে মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদিন পর আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্লকের নির্দেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা এখন পর্যন্ত দুদক করেনি। দুদক সেই 22 মে থেকে 26 জানুয়ারি শেষ হয়ে গেল, এতদিন ধরে প্রায় 7-8 মাস ধরে এই রহস্যের কোনো কুল কিনারা কিন্তু পাওয়া যাচ্ছে না যে মোয়াজ্জেম এই শত শত কোটি টাকা কোথা থেকে পেলেন, কিভাবে ইনকাম করলেন, কিংবা তার বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা হচ্ছে কিনা, ভুল তথ্য দিয়ে ভুল খবর দিয়ে তার সম্মানহানি করা হচ্ছে কিনা, সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও সম্মানহানি করা হচ্ছে কিনা। এতদিন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ছিলেন, অনেক ক্ষমতাবান ছিলেন, সুতরাং ব্যাপারটাতে তিনি নিজে ডিল করতে পেরেছেন বোধহয়, কিংবা করেছেন। এখন তো তিনি উপদেষ্টা নেই, সুতরাং এখন কেন তাহলে বাধা থাকবে সেটাও একটা ব্যাপার। এই ব্যাপারটা প্রেস সেক্রেটারি শফিকুল আলমও এক সাক্ষাৎকারে বলেছেন যে এখন তো তিনি উপদেষ্টা নাই, এখন আপনারা তদন্ত করেন, তদন্ত করে বের করেন, এটা করেন ওটা করেন। মানে পাবলিককে তদন্ত করতে হবে, পাবলিককে তদন্ত করে এভিডেন্স জোগাড় করতে হবে, এভিডেন্স জোগাড় করে তারপরে সরকারকে গিয়ে দিতে হবে যে এই যে তদন্ত করে এভিডেন্স জোগাড় করেছি, আপনি এখন ব্যবস্থা গ্রহণ করুন। অথচ তদন্ত করার কিংবা এভিডেন্স জোগাড় করার কাজ পাবলিকের না, এই কাজ সরকারের। সরকারের যথাযথ কর্তৃপক্ষের, কখনো দুদকের, কখনো পুলিশের, কখনো আদালতের। এই ব্যাপারগুলো নানাভাবে নানা ন্যারেটিভ যেভাবে তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটা বর্তমান সরকারের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ করছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এই ধরনের ন্যারেটিভ তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাটাই বা কতটা বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, এই যে মোয়াজ্জেম তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, তার জন্য তাকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 1-1.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ করা একজন তরুণ, যিনি মাত্র কয়েক মাস একজন উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই এপিএস হিসেবে দায়িত্ব পালন করার পরে কি এমন বিশাল অর্থ ভাণ্ডার তিনি গড়ে তুলেছেন যে চাইলেই থাইল্যান্ডে চিকিৎসা নেওয়া যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।